ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহর এবং এই ইন্দোর শহরে দুই রঘুবংশী ফ্যামিলি থাকে। এবার দুই রঘুবংশী ফ্যামিলির ছেলে এবং মেয়ে দুজনেই বিবাহযোগ্য হয়ে গেছে। তাদের কাছ থেকে পারমিশন নিয়েই পাত্রপক্ষ পাত্রী দেখছে এবং পাত্রীপক্ষ পাত্র দেখছে। তো এই যে রঘুবংশী কাস্ট আছে সেই কাস্টের কুল দেবতা হচ্ছে শ্রী শ্রী ভগবান রামচন্দ্র। তো এরা সমস্ত ভালো কাজটাই শুরু করে রামনবমীর সময়তে। তো এই সমাজে একটা কালচার আছে যে তোমার ছেলে মেয়ের যদি কোনো বিয়ে হওয়ার থাকে তো সেই ক্ষেত্রে পাত্র পাত্রী খুঁজতে গেলে তোমরা মন্দিরে যাও, সেখানে একটা ছোট্ট করে চিঠি ছেড়ে দিয়ে আসো। সেখানে ওই চিঠিটা খুলে অন্য এক পক্ষ দেখবে, তাদের যদি পছন্দ হয় তোমাদের ছেলে বা মেয়েকে তাহলে তারা সেই নাম্বারে কল করে পাত্র দেখাদেখির ব্যবস্থা করবে। তো এই ক্ষেত্রেও এই রকমই হয়। রাজা রঘুবংশীর ফ্যামিলি পাত্রী দেখছিল। তারা 2024-এর রামনবমীর দিন একটা ইস্তেহার মন্দিরে পেশ করে এবং উল্টো দিকে সোনাম রঘুবংশীর ফ্যামিলিও সেমভাবে মন্দিরে ইস্তেহার প্রকাশ করে। একে অপরের ইস্তেহার এক্সচেঞ্জ হয়। পাত্রীপক্ষ পাত্রের স্ট্যাটাস দেখে আর উল্টো দিকে পাত্রপক্ষ পাত্রীর স্ট্যাটাস এবং সৌন্দর্য দেখে। তারা কোথাও না কোথাও মনে করে একই সমাজে তারা বিলং করে, তাদের ছেলেমেয়ের বয়স 28 এবং 25 হয়ে গেছে, তারা বিবাহযোগ্য হয়ে গেছে, তারা কোথাও প্রেম করে না, তারা এই বিয়েতে এগ্রি করেছে। তো ফাইনালি তাদের মিটিং স্টার্ট হয় নবরাত্রির সময়। এই নবরাত্রিটা ঠিক সেই সময়টা যখন বাঙালিরা দুর্গাপুজো সেলিব্রেশন করে। তো এই সময় ফার্স্ট মিটের পর থেকে আস্তে আস্তে পাত্র এবং পাত্রীর মধ্যে টুকটাক কথাবার্তা হতে থাকে। আস্তে আস্তে সেই কথা বলাটা একটা অ্যারেঞ্জ ম্যারেজের দিকে এগোতে থাকে। কিন্তু এইখানে বেশ কিছু প্রবলেম ছিল। দুই বাড়ি জ্যোতিষে বেশ বিশ্বাস করত এবং সেই জ্যোতিষে বিশ্বাস করার দরুন দুই ফ্যামিলির দুই জ্যোতিষ ছিল। এই দুই জ্যোতিষ তারা কিছু ভবিষ্যৎবাণী করে এবং সেই ভবিষ্যৎবাণীতে প্রথম জিনিসই ছিল যে এই রাজা এবং সনম দুজনেই মাঙ্গলিক। এবার এই মাঙ্গলিক ব্যাপারটা কি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে অনেকেই আছে হিন্দু ধর্মে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে। এই জ্যোতিষশাস্ত্রে মানুষ সাধারণত নিজের ভবিষ্যৎটা দেখে। তো এই ক্ষেত্রে ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি দুই পক্ষের জ্যোতিষী বলে যে এই রাজা এবং সোনাম উচ্চ পর্যায়ের মাঙ্গলিক। মাঙ্গলিক হচ্ছে তারাই যাদের মঙ্গল দোষ আছে। এবার এই মঙ্গল দোষটা কি গ্রহ নক্ষত্র বোঝেন, মঙ্গল গ্রহ আছে। তো সেই রকমই ধরে নিন ইন দ্য শর্টকাট পথে যে কারোর ভাগ্যচক্রে মঙ্গল আছে। এবার সেটা ডিটেলস আর জিজ্ঞাসা করবেন না, আমি ডিটেলস জানি না। তো যার ভাগ্যচক্রে মঙ্গল থাকে সে যদি কাউকে বিয়ে করে যে মাঙ্গলিক নয়, তার মৃত্যু অনিবার্য, তার ক্ষতি অনিবার্য, তার ধন সম্পদ যা আছে সেইগুলো লস অনিবার্য। কিন্তু দুটো মাঙ্গলিক মানুষ যদি বিবাহ করে তাহলে তাদের কোনো প্রবলেম হবে না। তো এই ক্ষেত্রে এই সতর্কবাণী থাকছে। কিন্তু দুই বাড়ির জ্যোতিষ বলে এদের দুজনের বিয়ে করলেও খুব একটা কোনো প্রবলেম হবে না। কেন? দুজনেই মাঙ্গলিক, তো মাঙ্গলিক দোষটা কেটে যাবে। তো দুই ফ্যামিলি একটা বড় চিন্তা থেকে মুক্তি পায়। তারপর এইখানে এই যে বিয়ের টাইমিংটা সেটা ঠিক করা হয় 2026 সালে। কিন্তু সোনাম রঘুবংশীর ফ্যামিলি থেকে কন্টিনিউয়াস রাজা রঘুবংশীর ফ্যামিলির উপর চাপ আসতে থাকে যে মেয়ের বয়স নিয়ার অ্যাবাউট 25 বছর হয়ে গেছে, মেয়েকে আমরা এইভাবে আর ফেলে রাখবো না। মেয়ের গ্র্যাজুয়েশন পাস হয়ে গেছে, মেয়ে যে এক্সট্রা পড়াশুনো করবে সেই রকমও তার কোনো ইচ্ছা নেই। তো সেই ক্ষেত্রে আমরা বিয়ে দিয়ে দেবো। উল্টো দিকে রাজা রঘুবংশী তারা একটু টাইম চাইছিল, কিন্তু মেয়ে পক্ষ এত জোরাজুরি করছে সেইটা দেখে তারা মেনে যায়। তারা ভাবে যে বর্তমানে এক তো মেয়ে পাওয়া যাচ্ছে না, তারপর সেম কাস্টের মেয়ে পাওয়া আরও কঠিন। আমরা সেম কাস্টের শিক্ষিত ভালো ফ্যামিলি থেকে বিলং করে এমন একটা মেয়ে পেয়েছি, সেটাকে হাতছাড়া করা যাবে না। তো সেই মোতাবেক
তারা বিয়ের ডেটও ঠিক করে দেয়। কিন্তু এই বিয়ের ডেট ঠিক করার সময় দুই বাড়ির জ্যোতিষী একটা সতর্কবাণী দেয়। তারা বলে যে এত তাড়াতাড়ি বিয়ে করা উচিত হবে না, এখন কোনো কানেকশন নেই। কিন্তু দুই বাড়ির থেকেই এই ব্যাপারটাকে ইগনোর করা হয়। তখন জ্যোতিষ আর একটা সতর্কবাণী দেয়। তারা বলে যে ঠিক আছে, বিয়ে তো করছে, কিন্তু বিয়ের পর এই দম্পতি যেন বাইরে নিয়ার অ্যাবাউট 1 থেকে 1.5 মাস যেন না বেরোয়, এদের ক্ষতি হবে। হ্যাঁ, ব্যবসায়ের কাজে বা অন্যান্য ছোট কাজে আশেপাশে তারা বেরোতেই পারে, কিন্তু কোথাও ঘুরতে যাওয়া, কোনো রিলেটিভের বাড়ি যাওয়া, এইগুলো যেন একদমই না করে। একদম কড়াভাবে এই জিনিসটা বলে দেওয়া হয়েছিল। এই দম্পতির যখন বিয়ে হবে তখন মেয়ের যে বিদায় হয় সেটা কয়েকদিন পরে হবে। যেমন হিন্দু ধর্মে হয়, বিয়ে হলো পরের দিন পাত্র পাত্রী নিয়ে নিজের বাড়িতে চলে যায়। কিন্তু সেই ক্ষেত্রে দুই বাড়ির জ্যোতিষী বলে পাত্রী বেশ কয়েকদিন যেন নিজের বাড়িতেই থাকে, এতে তাদের মঙ্গল হবে। তো এই যে ভবিষ্যৎবাণী দুই বাড়ির জ্যোতিষ করেছিল, সেই সমস্ত কিছুই দুই ফ্যামিলি ইগনোর করে। কিন্তু উল্টো দিকে দুই ফ্যামিলি কিন্তু তারা খুব ভালোভাবেই জ্যোতিষদেরকে বিশ্বাস করত। তো যাই হোক, তারিখটা চলে আসে 11 মে 2025। এই দুজনের বিয়ে হয়ে যায় এবং বিয়েতে বেশ একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। এবং এই অনুষ্ঠানে দেখা যায় যে রাজা রঘুবংশী, সোনাম রঘুবংশী এরা প্রচণ্ডভাবেই হ্যাপি, এদের মা বাবা হ্যাপি, এদের গোটা ফ্যামিলি হ্যাপি। একটা টোটাল অ্যারেঞ্জ ম্যারেজের যে মজা সেটা যেন সবাই লুটে পুটে নিয়েছে। এবং এরপরে হঠাৎই সোনাম রঘুবংশীর ফ্যামিলিতে একটা বিয়ে ছিল। সে শ্বশুর বাড়িতে পরের দিনই চলে আসে, কিন্তু তার ঠিক 2 দিন পরেই মানে 13 মে সে আবার চলে যায় তার বাপের বাড়িতে। এবং এই বাপের বাড়িতে সে একটা বিয়ে অ্যাটেন্ড করে। এবং সেই বিয়ে অ্যাটেন্ড যখন সে করছে, তার মাথায় একটা প্ল্যান আসে। তাদের হানিমুনের প্ল্যান ছিল প্রিভিয়াসলি কাশ্মীরে, কিন্তু কাশ্মীরে যেহেতু একটা পেহেলগাম অ্যাটাক হয়েছে, কাশ্মীরে যেতে সিনিয়ররা বারণ করে। তো সেই জিনিসটা তারা অন্তত শেষমেশ মেনে নেয় এবং তারা ডিসাইড করে যে তারা উত্তরাখণ্ডে যাবে। কিন্তু সেই উত্তরাখণ্ডের প্ল্যানটাও ক্যান্সেল হয়ে যায়। কেন? তারা বাড়ি থেকে বেরোতে পারবে না, জ্যোতিষের সতর্ক বানিয়ে আছে। কিন্তু সোনাম রঘুবংশী তার মন মানছিল না। সে হানিমুনে তার হাজবেন্ডের সাথে যেতেই চাইছিল। সে রাজাকে কিচ্ছু বলে না, সে নিজে নিজেই প্লেন টিকিট বুক করে এবং একটা হানিমুন সে ডিসাইড করে ফেলে। এবং লোকেশনটা হয় মেঘালয়, ভারতের অন্যতম একটা সুন্দর রাজ্য। আর যেহেতু বর্ষা ঢুকে গেছে, সেহেতু মেঘালয় আরও সুন্দর হয়ে গেছে। সোনাম বাপের বাড়ি থাকা দরুনই রাজাকে এই জিনিসটা বলে। সে বলে যে আমি টিকিট বুক করে নিয়েছি, সমস্ত কিছু ফাইনালাইজ হয়ে গেছে, কোথায় যাব, কোথায় কোথায় থাকবো, প্রত্যেকটা জিনিস আমি পয়েন্ট করে নিয়েছি, তোমাকে কোনো চাপ নিতে হবে না, এটা আমার তরফ থেকে তোমাকে একটা গিফট। বলে রাখি, সোনাম রঘুবংশীর ফ্যামিলি কোটিপতি ফ্যামিলি ছিল। তাদের প্লাইউডের একটা ব্যবসা আছে এবং সেই ব্যবসাটা ভালো করেই কিন্তু এই সোনাম সামলাচ্ছে। সোনামের এক দাদাও আছে, সেও এই ব্যবসাতেই আছে। আর উল্টো দিকে রাজা রঘুবংশীর ফ্যামিলিও তারা কিন্তু বেশ বড় লোক। তারা ইন্দোরে একটা বড় ট্রান্সপোর্ট বিজনেস করে এবং সেই ট্রান্সপোর্ট বিজনেস করে তারাও কিন্তু কোটিপতি। রাজা রঘুবংশী যখন এই হানিমুনে যাওয়ার ব্যাপারটা তার ফ্যামিলিকে বলে, তার ফ্যামিলি প্রচণ্ডভাবেই এই জিনিসটা ডিসএগ্রি করে। তার মা বলে যে জ্যোতিষ বলেছে যে তোমরা যেন বাইরে না যাও, কিন্তু তোমরা 1.5 মাস হওয়ার আগেই বাইরে চলে যাবে, এটা কেমন দেখাবে। উল্টো দিকে রাজা তার যে 2 দাদা আছে তাদেরকে বলে যে তোরাও আমাদের সাথে চল, আমরা একসাথে মেঘালয় ঘুরব। আমি মেঘালয় আগে কোনো দিনও যাইনি, মেঘালয় একটা হিলি এরিয়া, তারপর প্রচণ্ড বৃষ্টি হয়, তো তোরা গেলে আমরা সবাই মিলে এনজয় করতে পারবো। কিন্তু তার 2 দাদা বলে যে তোরা যা, তোদের হানিমুনে আমরা গিয়ে কাবাব মে হাড্ডি, এই জিনিসটা হওয়া খুব ভালো হবে না। আর সোনামও এই ব্যাপারটা খুব একটা পছন্দ করবে না। সোনাম শ্বশুর বাড়িতে আসেনি, কিন্তু সোনাম বাপের বাড়িতেই আছে এবং বাপের বাড়ি থেকেই রাজাকে সমস্ত ইনস্ট্রাকশন দিচ্ছে। এবং সেই ইনস্ট্রাকশানে
সোনাম রাজাকে বলে যে যেহেতু আমরা হানিমুনে যাচ্ছি, আমরা কিন্তু একদম সেজে গুজে সুন্দরভাবে যাব, কোনো চাপ না নিয়ে যাব। তুমি সোনার চেইন, হাতে হীরের আংটি, যা যা পড়ার সমস্ত কিছু পরে আসবে। মেঘালয় একদম একটা সেফ রাজ্য, এইখানে কারোর সাথে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটেনি। তো তুমি একদম চলে আসবে এয়ারপোর্টে 20 তারিখে। এই 20 তারিখে আমরা একটা ফ্লাইট নিয়ে প্রথমে যাব ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর থেকে সোজা আমরা চলে যাব গুয়াহাটি, আসামের, এবং সেইখান থেকে সেই দিনই আমরা কামাখ্যা মন্দিরে মা কামাখ্যাকে দর্শন করব। এবং সেই প্ল্যান মোতাবেক রাজা এবং সোনাম তারা দুজনেই কামাখ্যা মন্দির যায়, মাকে দর্শন করে। পরের দিন সকালবেলা তারা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। তারা মে মাসের 21 তারিখে শিলং পৌঁছায়। শিলংয়ে তখন প্রচণ্ড বর্ষা হচ্ছে। তারা এই শিলংয়ে এক রাত স্টে করে পরের দিনই একটা স্কুটি রেন্ট করে সোজা চলে যায় এই শিলং থেকে নিয়ার অ্যাবাউট 50 থেকে 60 কিলোমিটার দূরে চেরাপুঞ্জিতে। এবং এই চেরাপুঞ্জির ব্যাপারে আপনাদের খুব বেশি বলতে হবে না, আপনি ভারতে থাকেন আর বাংলাদেশে থাকেন, চেরাপুঞ্জি ব্যাপারে আপনারা কম বেশি পড়াশুনো করেছেন। চেরাপুঞ্জি কখনো বর্ষাতে টপ করে, নত সেকেন্ড স্পটটা তো সে নেবেই নেবে। তো সেই মোতাবেক সেই 22 মে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। একটা স্কুটি করে তারা ঘুরতে বেরিয়ে যায় 7 সিস্টার ওয়াটারফল এবং ডবল ডেকার ব্রিজ। এই দুটো জায়গায় যখন তারা ঘুরতে যাচ্ছে তখন তারা একটা গাইড হায়ার করে এবং সেই গাইড তাদের সাথে যায়। তারা সেই জায়গাগুলো ঘুরে আবার তারা তাদের হোমস্টেতে ফেরত আসে। এই হোমস্টেতে ফেরত আসার পর তারা ডিসাইড করে যে এই মেঘালয়ের অনেকগুলো অফবিট জলপ্রপাত আছে, যেই জলপ্রপাতগুলো স্বর্গের থেকে কিছু কম না। এই ঝর্ণাগুলো যেন স্বয়ং স্বর্গ থেকে নেমে এসেছে। তো সেই মোতাবেক তারা আর একটা ট্যুর প্ল্যান করে এবং 23 তারিখ তারা সেই ঝর্ণাগুলো দেখার জন্য ট্রেকিং শুরু করে দেয়। ঠিক সকালবেলা 10:30টার সময় রাজা রঘুবংশী এবং তার মায়ের একটা কনভারসেশন হয় এবং সেই কনভারসেশনে সে জানায় যে এইখানে খুবই হিলি ট্রেন, তারা ঝর্ণা দেখতে যাচ্ছে এবং নানান ছোটোখাটো কথাবার্তা হয়। তো এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায় যে রাজা রঘুবংশী তার মাকে খুব বেশি কিছু একটা বলছে না, তার মাই বেশিরভাগ কথা বলছে, তার ছেলে শুধু জবাব দিচ্ছে। 10:30টার সময় এই কথা বলার পর রাজা আর সোনাম তারা ট্রেকিংয়ের জন্য বেরিয়ে যায়। কিন্তু এই ট্রেকিংয়ের বেরিয়ে যাওয়ার পরেই ঠিক 1:49-এর সময় দুপুরবেলা শাশুড়ি তার বৌমাকে ফোন করে। তার বৌমা ফোনটা রিসিভ করে, তাদের মধ্যে কথাবার্তা হয়। কথাবার্তার মেইন টপিকই ছিল শাশুড়ির বৌমাকে বেশ মনে পড়ছিল। শাশুড়ি সেই দিন উপোস করেছিল একটা ধর্মীয় উৎসব পালনের জন্য। এই উৎসব পালনের জন্যই বৌমা অনেক দূরে থাকলেও সেও উপোস করছিল। সে ক্লিয়ারলি শাশুড়িকে বলে যে আপনার ছেলেকে আমি বলে দিয়েছি যে তোমার এই ট্রেকিংয়ের চক্করে আমি আমার উপোস ভাঙবো না। তখন শাশুড়ি বলে যে আশেপাশে ফল এবং দুধ কিছু পেলে তুমি খেয়ে নাও, তোমরা কোথায় ঘুরছো, তুমি এত হাঁপাচ্ছ কেন? তখন সোনাম বলে যে আমরা 3000 স্টেপ নেমে একটা ঝর্ণা দেখতে গেছিলাম। তখন শাশুড়ি চমকে যায়, তখন বলে যে তোমরা উপর থেকে দেখলেই পারতে, ওই নিচে যাওয়ার কি দরকার ছিল? তখন সোনাম বলে যে আপনার ছেলেই ওই নিচে ট্রেক করে যাবে, কি আর বলবো। তো যাই হোক, এইরকম নানান কনভারসেশন হওয়ার পর সেই ফোনটা কাট হয়ে যায়। এরপর রাত্রেবেলা যখন সোনামের বাবা সোনামকে ফোন করে, সোনামের ফোনটা সুইচ অফ যায়। রাজার মা যখন তার ছেলেকে রাত্রিবেলা ফোন করে, ফোনটা সুইচ অফ যায়। পরের দিন সকালবেলাও সেম জিনিসটা যখন হয়, তখন এক ফ্যামিলি আর এক ফ্যামিলিকে ব্যাপারটা জানায়। তখন সেই ফ্যামিলি বলে যে এটা তো আমরা কালকে থেকেই লক্ষ্য করছি। দুই ফ্যামিলি অবাক হয়ে যায়, তাদের বাড়ির ছেলে মেয়ে গেল তো কোথায় গেল, তাদের ফোন সুইচ অফ কেন? 25 তারিখ সন্ধেবেলা তারা সোজা চলে যায় ইন্দোর পুলিশের কাছে। ইন্দোর পুলিশ পুরো ব্যাপারটা শুনে, কিন্তু শুনে বলে যে টোটাল ঘটনাটাই যদি কিছু দুর্ঘটনা হয়ে থাকে সেটা ঘটেছে মেঘালয়।
আমরা এখানে তেমন কিছু করতে পারবো না। তো এই ক্ষেত্রে সোনামের ভাই এবং রাজার ভাই তারা দুজনেই ডিসাইড করে তারা সোজা মেঘালয়ের চেরাপুঞ্জিতে চলে যাবে এবং সেখানে গিয়ে তারা দেখবে যে তাদের ভাই এবং বোনের খবরটা কি, তাদের ফোনটা সুইচ অফ কেন, তাদের সাথে কোনো কি দুর্ঘটনা ঘটেছে। এবং সেই মোতাবেক তারা 26 তারিখ মেঘালয়ে পৌঁছে যায়। শিলং থেকে তারা একটা ক্যাব পরে সোজা চলে যায় চেরাপুঞ্জিতে এবং এই চেরাপুঞ্জিতে গিয়ে তারা ওই সোনাম আর রাজার প্রত্যেকটা পিকচার যেগুলো তারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল, যেগুলো তারা বাড়ির মেম্বারদের পাঠিয়েছিল, সেই প্রত্যেকটা ছবি স্ক্যান করে তারা প্রত্যেকটা জায়গা আইডেন্টিফাই করে এবং লোকাল লোকদের জিজ্ঞাসাবাদ করতে থাকে। তারা সেই সময় ফটোগুলো দেখতে দেখতেই একটা জিনিস লক্ষ্য করে যে তাদের ভাই এবং বোন একটা স্কুটি হায়ার করেছে এবং সেই স্কুটির নাম্বারটা একটা ফটোতে ক্লিয়ারলি ভিজিবল আছে এবং সেই নাম্বার থেকেই তারা সেই স্কুটির রেন্টওয়ালার খোঁজ পায়। সেই স্কুটির রেন্টওয়ালার কাছে তারা যায়, গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। রাজা এবং সোনামের ছবি দেখায়। রেন্টওয়ালা খুব সহজেই চিনে যায়। সে আধার কার্ড, প্যান কার্ডে যে জেরক্সটা জমা দিয়ে তারা ওই স্কুটিটা হায়ার করেছিল সেইটা দেখে পুরোপুরি আরও কনফার্ম হয়ে যায় যে এটা রাজা আর সোনাম ছিল। তখন স্কুটির রেন্টওয়ালা বলে যে তাদেরকে খুঁজে পাচ্ছেন না, কোনো চাপ নেই, আমার কাছে একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে আমার স্কুটিতে একটা জিপিএস বসানো আছে, তো আমি খুব সহজেই ট্র্যাক করতে পারবো যে আমার স্কুটিটা কোথায় আছে। এবং সেই মোতাবেক তারা সেই স্কুটিটাকে লোকেটও করে নেয় এবং যেখানে গিয়ে লোকেট করে সেই জায়গাটা একটা ওয়াটারফলের নিয়ার বাই প্লেস ছিল। এই যে স্কুটিটা ছিল সেটা ওখানে পার্ক করা ছিল। সেই স্কুটিটার যে কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা দেখে মনে হচ্ছে না, স্কুটিটা একদম অক্ষত আছে। এবং এই স্কুটির ব্যাপারে পুলিশের কাছে আগের দিনই খবর চলে গেছিল। এক লোকাল ব্যক্তি ওই স্কুটিটাকে ওই রকমভাবে দাঁড়িয়ে রাখতে দেখে সেভাবে যে কোনো এক ব্যক্তি এখানে রেখে গেছে, সেটা হয়তো নিয়ে যায়নি, এরপর চুরি হবে, তারপর এখানে প্রবলেম ক্রিয়েট হবে। তো সে পুলিশকে কিন্তু বলে দিয়েছিল। পুলিশ সেই সময় এই ব্যাপারটা খুব একটা দেখেনি। যখন এই দুই ভাই এবং সেই রেন্টওয়ালা তারা তিনজন মিলে থানাতে পৌঁছায়, তখন থানার পুলিশ অফিসাররাও বলে যে হ্যাঁ, আমরা আগের দিনই এইরকম একটা স্কুটিকে একটা নিয়ার বাই প্লেসে একদম স্ট্যান্ড অ্যালোনভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছি। সেটা কার, কে রেন্ট করেছে আমরা সেই কিছু জানতাম না, তো আমরা খুব একটা কিছু লক্ষ্য করিনি। রাজা আর সোনামের দুই ভাই বলে যে তাদের ভাই এবং বোনের ফোন সুইচ অফ, তাদেরকে রেস্কিউ করার কথা। মেঘালয় পুলিশ তারা বলে যে এইসব অনেক এরিয়া আছে এখানে ফোনের টাওয়ার পাওয়া যায় না, মানুষ ওইখানে যায়, দুদিন ক্যাম্পেইন করে, তারপর আবার রিটার্ন করে। আপনাদের ভাই বোনের সাথে কথা হচ্ছে না লাস্ট 23 তারিখ, তো আর 1-2 দিন ওয়েট করে যান। কিন্তু তারা বেশ চিন্তিত ছিল। তারা পুলিশকে প্রেশার দেয়, পুলিশ টুকটাক ইনভেস্টিগেশন শুরু করে। কিন্তু দুই ভাই বুঝতে পারে যে মেঘালয় পুলিশ খুব একটা ভালো করে ইনভেস্টিগেশন করছে না, সিরিয়াসভাবে করছে না, তার উপর প্রচণ্ড বর্ষা হচ্ছে। এই বর্ষার মধ্যে রেস্কিউ অপারেশন বা এই ফাইন্ডিং অপারেশন করাটাও বেশ কঠিন। তারা ইন্দোর পুলিশকে পুরো ব্যাপারটা জানায়। যেহেতু এই দুই ফ্যামিলি কোটিপতি ফ্যামিলি ছিল, তারা ইন্দোর পুলিশের উপর বেশ চাপ দেয় এবং এই পুলিশের উপর চাপ যেতেই কোথাও না কোথাও মুখ্যমন্ত্রীর কাছেও খবরটা চলে যায়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সোজা ফোন করে মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে, দুজনের মধ্যে কথা হয় এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী পুলিশকে একদম অর্ডার দেয় যে ভালো করে সার্চ অপারেশন শুরু করতে, যে করে হোক এই ছেলে মেয়েকে খুঁজে বার করতেই হবে। মেঘালয় পুলিশ, ইন্দোর পুলিশ, এনডিআরএফ, সিআইএসএফ সেই পাহাড়ি উপত্যকায় ব্যাপক একটা রেস্কিউ অপারেশন শুরু করে। ড্রোন ইউজ করা হচ্ছে, বৃষ্টি পড়ছে, চারিদিকে ল্যান্ডস্লাইড হচ্ছে, একটা জাতা ব্যাপার। তার মধ্যে এই দুই ভাই উৎকণ্ঠায় বসে আছে কখন তাদের ভাই এবং বোনের খবর পাওয়া যাবে। খোঁজাখুঁজির 2 দিনের মাথায় ওই পাহাড়ি উপত্যকা থেকে 2টো ব্যাগ উদ্ধার হয় এবং সেই 2টো ব্যাগ দেখে কোথাও না কোথাও এই দুই ভাই আইডেন্টিফাই করে এটা তাদের ভাই এবং বোনের। তারপর তারই পাশ থেকে রেইনকোট উদ্ধার হয় এবং সেই রেইনকোটটা দেখে তারা প্রথমে তো আইডেন্টিফাই করতে পারছিল না যে এটা কাদের।
পুলিশের সন্দেহ হয় এই রেইনকোটটা মোস্ট প্রবাবলি একটা রেন্টেড রেইনকোট। আমরা পাহাড়ি উপত্যকায় গেলে যখন আমরা নর্থের দিকে যাই, উত্তরাখণ্ড, হিমাচল, কাশ্মীর, তখন আমরা পাহাড়ি জুতো রেন্ট করি। তো ঠিক সেই রকমই মেঘালয়ে একটা কালচার আছে, ওইখানে গিয়ে আমরা রেইনকোট রেন্ট করি। তো এই যে রেইনকোটটা পুলিশ পেয়েছিল সেটা মোস্ট প্রবাবলি একটা রেন্টেড রেইনকোট। কিন্তু এই রেন্টেড রেইনকোট তারা কোথা থেকে এনেছে সেই ব্যাপারে তারা কোনো গ্যারান্টেড ছিল না। এইটা তারাই কি ইউজ করেছে কিনা সেই ব্যাপারেও তারা কোনো গ্যারান্টেড কিছু ছিল না। তো সেই ক্ষেত্রে তারা সার্চ অপারেশন আরও ইন্টেন্সিফাই করে। মাঝে মাঝেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রেস্কিউ অপারেশন থামিয়ে দিতে হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে যে সোনাম আর রাজা যে এইখানে এসেছিল তার কোনো প্রমাণই তারা পাচ্ছে না। উল্টো দিকে তারা যে ডগ স্কোয়াড এনেছে তারাও ওই জঙ্গলের মধ্যে রীতিমতন হারিয়ে যাচ্ছে, তারাও ওখানে রীতিমতন ব্যর্থ হয়ে গেছে। তো যে জায়গাতে এই সার্চ অপারেশন চলছিল এবং যে জায়গাতে রাজা আর সোনামের রেন্টেড স্কুটিটা পাওয়া গেছিল সেটাকে ওসরা হিল বলে লোকালরা কল আউট করে। এই ওসরা হিল খুব একটা সুবিধার জায়গা না। এখানে অনেক টুরিস্ট স্পট থাকলেও এই জায়গাতে অনেক ক্রাইম হয়। মেঘালয়ের টোটাল জনসংখ্যা মাত্র ৩৫ লাখ। ভারতে হয়তো জনসংখ্যার দিকে এই রাজ্যটা র্যাঙ্ক করছে ২৬ কি ২৭ নম্বরে। আমি এক্স্যাক্টলি ঠিক বলছি কিনা আমি জানি না, সেটা কমেন্টে আপনারা জানাবেন। কিন্তু ক্রাইম রেট জনঘনত্বের বিচারে ৪র্থ নম্বরে আছে। এবং এই ওসরা হিলেই ২০২৪-এ 2টো কাপেল মিসিং গেছিল, তার মধ্যে একটা কাপেল তো মারা গেছিল। এবং এই যে ঘটনা রাজা আর সোনামের, তার ঠিক 4 মাস আগে হাঙ্গেরি থেকে এক ট্যুরিস্ট ওইখানে আসে, সে হঠাৎ করে হারিয়ে যায়। তাকে নিয়েও সার্চ অপারেশন চলে এবং 12 দিন পর তার বডিটা কিন্তু খুঁজে পাওয়া যায়। কিন্তু কে বা কারা তাকে ওই অবস্থায় মেরেছিল বা তার সাথে কি কোনো দুর্ঘটনা ঘটেছিল, তো সেই ব্যাপারে কোনো কিছুই এখনো পর্যন্ত জানা যায়নি। উল্টো দিকে এই ওসরা হিলে একটা রিসর্ট আছে, সেই রিসর্টটা নাকি বেশ কুখ্যাত, সেখানে নাকি ক্রিমিনালরা আসে। তারপর এই যে চেরাপুঞ্জি এরিয়া আছে সেটা যখন ডাউন হিলে যায়, সেইখানে বাংলাদেশের বর্ডার আছে। বাংলাদেশ থেকে অনেক অনুপ্রবেশকারী নাকি এই ভারতে ওই রাস্তা থেকেই আসে। কারণে মেঘালয় সরকার একটা সতর্কবার্তা জারি করে 8 মে থেকে নেক্সট 60 দিন পর্যন্ত একটা নাইট কারফিউ জারি করেছিল ওই এরিয়াগুলোতে। যেহেতু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই সোনাম আর রাজার সাথে খুবই খারাপ একটা কিছু ঘটেছে। তাদের সাথে কি দুর্ঘটনা ঘটেছে নাকি তাদের সাথে কোনো লোকাল ট্রাইবের ঝামেলা হয়েছে। আমি এই লোকাল ট্রাইবের ঝামেলার ব্যাপারটা কেন বললাম, তার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে যে যখনই এই সোনাম তার শাশুড়ির সাথে লাস্টবার কথা বলেছিল এবং যেটা তাদের লাস্ট টকও হয়ে গেছিল, সেই সময় এই সোনাম মেনশন করেছিল যে এখানকার খাবার দাবার একদমই ভালো না। এখানে একটা লোকাল দোকান থেকে তারা কফি খেয়েছিল এবং সেই কফিটা প্রচণ্ডই বাজে ছিল এবং যেটা নিয়ে নাকি লোকাল দোকানে রাজার সাথে কিছু মানুষের ঝামেলা হয়েছে। তো সেই ক্ষেত্রে লোকাল মানুষের সাথে ঝামেলার ফলে এরা কি গায়েব হয়ে গেল। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা এদেরকে কি কিডন্যাপ করে বাংলাদেশে নিয়ে চলে গেল। এই রকম নানান জিনিস সন্দেহ করছে এই মেঘালয় পুলিশ। এই মুহূর্তে এসে রাজার পরিবার কোনোভাবেই বুঝতে পারছে না যে তারা কি করবে। তাদের ছেলে, তাদের বৌমা, তারা কোথায় তারা জানে না। তাদের একজন ছেলে সেই রেস্কিউ অপারেশনে আসে। তো এই মুহূর্তে রাজার ফ্যামিলি এক তান্ত্রিকের কাছে চলে যায়। সেখানে তারা তাদের নিজেদের ছেলে এবং বৌমার ছবি দেয়, দিয়ে একটা নদীতে ভাসিয়ে দেয় এবং কিছু তান্ত্রিক কার্যকলাপ করে যাতে ছেলে এবং বৌমাকে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তারিখটা চলে আসে জুন মাসের 1 তারিখ। এই সময় রাজা রঘুবংশীর ফ্যামিলির যে জ্যোতিষ আছে সে একটা ভবিষ্যৎবাণী করে এবং সেই ভবিষ্যৎবাণীতে সে বলে যে যেইখানে স্কুটি পাওয়া গেছে তার থেকে নর্থে 25 কিলোমিটার চলে গেলে একটা ছোট্ট কুড়ে ঘর মতন আছে এবং সেইখানেই মোস্ট প্রবাবলি এই কাপেলরা আছে। পুলিশ এই কথায় কতটা বিশ্বাস করেছে সেটা আমাদের জানা নেই, কিন্তু ঠিক তার পরের দিনই পুলিশ যেখানে এই সোনাম
আর রাজার স্কুটিটা পেয়েছিল তার থেকে 25 কিলোমিটার দূরে একটা কুঁড়েঘর দেখতে পায়। সেই কুঁড়েঘরে গিয়ে তারা খোঁজ খবর নেয়, কিন্তু সেখানে তারা কিছু পায় না। কিন্তু তার পাশেই একটা ওয়াটারফল ছিল এবং সেই ওয়াটারফলের একটু দূরে একটা পার্কিং লট ছিল। সেই পার্কিং লটটা শহরের পার্কিং লটের মধ্যে ছিল না, কয়েকটা গাছ কাটা ছিল, সেখানে একটু ফাঁকা প্লেস ছিল। যারা ওই ওয়াটারফলে যেত তারা ওখানে গাড়ি অথবা বাইক রেখে ওই ওয়াটারফলে ট্রেকিং করে যেত। তো সেই ওয়াটারফলের পার্কিংয়ের একটু দূরেই একটা হোয়াইট ক্রিম কালারের ড্রেস পরা পুরুষের দেহ পাওয়া যায় এবং এই খবরটা জুনের 2 তারিখে আসতেই নিউজ মিডিয়াতে চাঞ্চল্যের শুরু হয়। 2 ভাই সেখানে পৌঁছে যায়। সেই যে বডিটা আছে সেটা একদমই নষ্ট হয়ে গেছিল। সেই বডিটা দেখে কোনোভাবেই কিছুই চেনা যাচ্ছিল না কে। কিন্তু ওই বডির পাশে কোনো কিছুই পাওয়া যায়নি, না মোবাইল না ওয়ালেট। কিন্তু ওই বডির হাতে একটা ট্যাটু করা ছিল এবং সেই ট্যাটুতে লেখা ছিল রাজা। এইটা দেখে রাজা রঘুবংশীর দাদা বিপিন একদম ক্লিয়ারলি আইডেন্টিফাই করে যে আমার ভাই রাজার হাতেও এইভাবে সেম একটা ট্যাটু ছিল। তারা ঘুরতে বেরোনোর আগে এই রকমই একটা ড্রেস পরেছিল এবং কোথাও না কোথাও আইডেন্টিফাই হয়েই যায় যে এটা রাজা রঘুবংশীর বডি। সেই বডিটা উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। উল্টো দিকে সারা ভারতে এই খবরটা ছড়িয়ে পড়ে। সারা দেশে একটা শক ওয়েভ শুরু হয় এবং সবাই ট্রেন্ড করতে থাকে যে মেঘালয় আনসেফ। মেঘালয়ের যে আদিবাসী মানুষরা আছে তারা হয়তো মেইনল্যান্ড ইন্ডিয়ার মানুষদের সাথে কোনো একটা বাজে কর্ম ঘটিয়ে দিয়েছে। নর্থ ইস্টের ব্যাপারে অনেক রেসিস্ট লোকেরা নানান রকম উল্টোপাল্টা কথাবার্তা বলতে শুরু করে। কিন্তু মেঘালয় পুলিশ তারাও একটা অদ্ভুত কাজবাজ করছে। তারা না এই রেস্কিউ মিশনে বেশ কয়েকদিন ধরেই খুব একটা কিছু কাজ করছে না। যা কাজ সবটাই এনডিআরএফ, সিআইএসএফ এরা করছে। মেঘালয় পুলিশ কেন এত নিরুত্তাপ, নিরুৎসাহী কেন? তাদের সিএম তো তাদেরকে অর্ডার দিয়েছে। আমরা তখনও জানি না মেঘালয় পুলিশ নিজেদের মধ্যে একটা সিক্রেট রেখেছে এবং সেই সিক্রেটটা জানার জন্যই তারা একদম চুপ। তার একটু দূরে একটা দাউ পাওয়া যায়। সেই দাউতেও হালকা ফালকা একটু রক্ত লাগা ছিল। তো এটাই কি সেই মার্ডার ওয়েপন যেটা দিয়ে রাজা রঘুবংশীকে মারা হয়েছে? কিন্তু রাজা রঘুবংশীর বডি পাওয়া গেলেও সোনাম রঘুবংশী কোথায়? এইখানে আরও অনেক উৎকণ্ঠা তৈরি হয়। সবাই ভাবতে থাকে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এসে হয়তো এই সোনামকে কিডন্যাপ করে তারা বাংলাদেশে নিয়ে চলে গেছে। এই ক্ষেত্রেও কি সেই রকম কিছু হয়েছে? দেশের প্রত্যেকটা মানুষ সেই সময় সোনাম রঘুবংশীর জন্য প্রার্থনা শুরু করে, কিন্তু এই প্রার্থনার কি ফল আসবে সেটা তখন আমাদের জানা নেই। সোনাম রঘুবংশীর বাড়ির যে জ্যোতিষী আসে সে বলে যে এই যে ঘটনাটা ঘটেছে রাজা এবং সোনামের সাথে, এইটা তারা তাদের কথা অমান্য করার জন্যই এসেছে। তাদেরকে বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছিল এবং এই যে ঘটনাটা ঘটেছে রাজা রঘুবংশীর সাথে, যে দুর্ঘটনা ঘটেছে বা হত্যাকাণ্ড ঘটেছে সেটা ঘটিয়েছে কোনো এক নারী এবং এই সোনামকে জীবন্ত অবস্থায় পাওয়া যাবে যদি সোনামের ফটোটা বাড়ির বাইরে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। এবং এই জিনিসটা শুনে সোনামের ফ্যামিলি সোনামের ফটোটা উল্টো করে ঝুলিয়ে রাখে এবং এইটা নিয়ে মিডিয়ার মধ্যে প্রচণ্ডভাবে উৎসাহ দেখা দেয় যে এইবার কি তাহলে সোনামকে পাওয়া যাবে। এই কেসে জ্যোতিষীরা যা যা বলছে তা কোথাও না কোথাও সব মিলে যাচ্ছে। কি করে মিলছে, কেন মিলছে কেউ জানে না। তো যাই হোক, এইবার ঠিক 1.5 দিন কেটে যায়। ভারতের উত্তরপ্রদেশের কাশী ধাবা, সেই ধাবাতে এক ব্যক্তি দেখতে পায় যে রাত্রেবেলা 1টার সময় একটা মেয়ে হন্তদন্ত হয়ে এসে ওই ধাবাতে খাবার খাচ্ছে, এরকম কিছু মানুষের কাছে কিছু কথা বলছে। সে ওনার ছিল। সে সেইটা দেখে সেই মেয়েটার কাছে এগিয়ে যায়, কথা বলে এবং সেই কথা বলার পর সেই মেয়েটা একটা কথাই বলে যে আমি আমার দাদাকে ফোন করব, আপনার ফোনটা কি আমি পাবো? তো সেই ব্যক্তি সেই ফোনটা দেয়। ফোনটা দেওয়ার পর সেই মেয়ে একটা ফোন লাগায়। সেই ফোনটা সোজা চলে যায় মেঘালয়ে এবং মেঘালয়ে যে ব্যক্তি ফোনটা ধরে
সে হচ্ছে সোনামের দাদা গোবিন্দ। এবং গোবিন্দ পুরো ব্যাপারটা শোনার পর তাকে একটা ভিডিও কল করে এবং ভিডিও কলে কনফার্ম হয় যাকে সে মেঘালয়ের জঙ্গলে খুঁজছে সে আসলে আছে উত্তরপ্রদেশের গাজীপুরে। এবং সেটা কনফার্ম হওয়ার পর সে ওই ধাবার মালিককে বলে যে আপনি আমার বোনকে ওখানে বসিয়ে রাখবেন, আমি পুলিশকে ফোন করছি। খানিকক্ষণের মধ্যেই গাজিয়াপুর পুলিশ ওইখানে পৌঁছায়। 1টার সময় সে ওখানে এসেছিল এবং 3টের সময় তাকে ওখান থেকে নিয়ে সোজা চলে যায় থানাতে। সোনামকে শেষমেশ পাওয়া যায়, জ্যোতিষ সত্যি হয়ে যায়। কিন্তু সোনাম মেঘালয় থেকে কি করে উত্তরপ্রদেশের ত্রিপুরে এলো? সব থেকে বড় কোশ্চেন, তার সাথে হয়েছিলটা কি? গাজিয়াবাদ পুলিশ তাকে উদ্ধার করে, কিন্তু উদ্ধার করার পরেও তাকে তদন্ত করার কোনো রাইট গাজিয়াবাদ পুলিশের নেই, যেহেতু সে ওয়ান্টেড আছে মেঘালয় থেকে সে মিসিং গেছে এবং তার বাড়ি যেহেতু ইন্দোরে, সেখানেও একটা কেস রেজিস্টার হয়েছে। তো গাজিয়াবাদ পুলিশ একটা বেসিক তদন্ত শুরু করে তার এখতিয়ার না থাকলেও। এবং সেইখানে এই সোনাম বলে যে আমাকে কিছু ব্যক্তি কিডন্যাপ করে একটা গাড়ি করে সোজা শিলং থেকে এই গাজিয়াবাদে নিয়ে এসছে। পুলিশ শুনে অবাক হয়ে যায়। পুলিশ বেসিক জিজ্ঞাসাবাদ শুরু করে, তারা সোনামকে অবিশ্বাস করতে থাকে। এর মধ্যে মেঘালয় পুলিশের কাছেও এই খবরটা চলে গেছে। মেঘালয় পুলিশও এই গাজিয়াবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা কয়েক ঘন্টার মধ্যেই এই গাজিয়াবাদে পৌঁছে যায় এবং গাজিয়াবাদে পৌঁছে তারা এই সোনামকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য নিয়ে যায়। সেখানে তার মেডিকেল ট্রিটমেন্ট হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। এই তদন্তের শুরুতেই মেঘালয় পুলিশ তারা সমস্ত কিছুই জানত এবং এই মেঘালয় পুলিশ এই কারণে রেস্কিউ অপারেশনে খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছিল না। তারা ইন্টারেস্ট দেখাচ্ছিল টেকনিক্যাল এভিডেন্সে। যেদিন থেকে এই সোনাম আর রাজা মিসিং গেছিল, প্রথমে তারা তো বেশ নেগলেক্টেডভাবেই তদন্তটা শুরু করেছিল, কিন্তু যখন চিফ মিনিস্টারের প্রেশার আসে তখন তারা ভালো করে তদন্ত করে। তো মেঘালয় পুলিশের একটা টিম তারা মাঠে নেমে নানান উপত্যকায় তাদেরকে খোঁজ করছে এবং খোঁজ করতে গিয়ে তারা প্রথমে এই সোনাম আর রাজার যে রুট আছে সেই রুটটা লক্ষ্য করে এবং এই রুটটা লক্ষ্য করতে গিয়ে তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায় যে তারা যেভাবে ট্রাভেল করেছে, যেটা তাদের জিপিএস হিস্ট্রি বলছে, সেটা একটু অবাক করা। সেইটা আমি আপনাদের স্ক্রিনে দিচ্ছি। এই জায়গাগুলোর নাম আমি খুব একটা উচ্চারণ করতে পারি না, তো এই কারণে আপনারা একটু স্ক্রিনের দিকে তাকান এবং এই লোকেশনগুলো ভালো করে দেখুন। সেইখানে নুনঘাট বলে যে জায়গাটা আছে সেইখানে তারা হোমস্টে বুক করেছিল। আর এই নুনঘাট এরিয়াটাই এখানেই ডবল ডেকার ব্রিজ আছে, যেটা আপনারা ছবিতে অনেকবার দেখেছেন। এবার এই নুনঘাট থেকে তারা সোজা যায় সোহারা বলে একটা এরিয়া। এই সোহারাটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল, যেটাও আপনারা ছবিতে দেখেছেন। এইবার এই যে জায়গাগুলো, এইগুলো তো আপনারা জানেন। এছাড়াও মেঘালয়ে একাধিক এমন স্পট আছে যেগুলো অফবিট, যেগুলোতে গেলে আপনি অবাক হয়ে যাবেন, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম। তো এই ক্ষেত্রে এই রাজা আর সোনাম সেই জায়গাগুলো যাওয়ার প্ল্যান করে। তার মধ্যে একটা জায়গা ছিল টাইরানা। এই টাইরানাতে তারা পৌঁছায়। সেখান থেকে তারা মাওয়ালসা বলে একটা এরিয়াতে যায়, সেইখানে ওয়াটারফল আছে। এবং এই মাওয়ালসা থেকে তারা আবার সোহারা আসে। সোহারা থেকে তারা ওয়েল সাংডং জলপ্রপাতে যায় এবং এই ওয়েল সাংডং এরিয়ার থেকে একটু দূরে একটা পার্কিং এরিয়া আছে এবং সেই পার্কিং এরিয়ার জাস্ট নিচের দিকেই এই রাজার বডিটা পাওয়া গেছিল। তো এইরকম একটা রুট ম্যাপ কেন? তাদের লোকাল গাইড কে ছিল? এই ব্যাপারে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন পুলিশ জানতে পারে যে তাদের দুটো লোকাল গাইড ছিল। প্রথম দিন তারা একটা লোকাল গাইড নিয়েছিল, সেই লোকাল গাইডটা আর একটা লোকাল গাইড অ্যালবার্টকে দেখিয়ে দিয়েছিল। এই পুলিশ অ্যালবার্টকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। অ্যালবার্ট বলে আমি তাদের সাথে 7 সিস্টার ওয়াটারফল গেছি, কিন্তু এরপর তারা অদ্ভুতভাবে বলে যে আমাদের আর কোনো গাইড লাগবে না। কিন্তু গাইড তাদের তো লাগারই কথা ছিল। এরপর তারা অফবিট এরিয়াতে যাবে। মানুষ যারা ডবল ডেকার ব্রিজ যায় বা 7 সিস্টারে যায় তারা অনেক সময় ট্যুর গাইড নেয় না, কিন্তু বাদবাকি যেসব এরিয়াতে তারা গেছে সেই সব এরিয়াতে সবাই কিন্তু ট্যুর গাইড নিয়ে যায়। দুপুরবেলা ওই 12টা কি 12:30 নাগাদ এদেরকে কিন্তু ট্রেকিং করে একটা ঝর্ণার দিকে যেতে দেখেছিলাম। তো এই জায়গাতে পুলিশের মনে বেশ কিছু খটকা আসে এবং সেই খটকাতে ওই সব এরিয়ার সমস্ত সিসিটিভি ফুটেজ
তারা এক এক করে দেখতে শুরু করে। তারা নেয়ার অ্যাবাউট ওখানকার 100 থেকে 200 সিসিটিভি দেখে ফেলে এবং সেই সিসিটিভি দেখে আর একটা জিনিসের সাথে তারা ম্যাচ করতে পারছিল না। এই রাজার বডিটা পাওয়া গেছে জুন মাসের 2 তারিখে। তার ময়না তদন্ত হয় এবং সেই ময়না তদন্তে তার মৃত্যুর টাইমটা কম বেশি বলা হচ্ছে যে 23 তারিখে ওই 12টা থেকে 2টোর মাঝে। তো এই সময় যদি এই রাজার মৃত্যু হয় তাহলে 1:49 সময় এই রাজার মা যখন সোনামকে ফোন করে তখন সোনাম কিভাবে একদম 100% সুন্দরভাবে তার শাশুড়ির সাথে কথা বলে, শাশুড়ির সাথে হাসাহাসি করে, শাশুড়ির সাথে উপোসের কথা বলে, শাশুড়ির সাথে তার ছেলের কথা বলে, এইখানে খটকা লাগে। ট্যুর গাইডের কথায় খটকা লাগে এবং ট্যুর গাইড আরও একটা কথা বলে যে যখন আমি দুপুরবেলা তাদেরকে দেখেছিলাম তাদের সাথে 3 জন নন মেঘালয়ান পার্সন ছিল যারা ক্লিয়ারলি হিন্দিতে কথা বলছিল। পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে তখন পুলিশ জানতে পারে যে এই অ্যালবার্ট খুব একটা হিন্দি জানে না, সে ওইখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানে আর টুকটাক ইংলিশ জানে। তো যেহেতু ওখানে তারা হিন্দিতে কথা বলছিল, তারা এক্স্যাক্টলি হিন্দিতে কী কথা বলছিল সেটা জানা যাচ্ছিল না। কিন্তু অ্যালবার্ট একটা জিনিস কনফার্ম করে বলে তাদের হিন্দি প্রচণ্ডই ফ্লুয়েন্ট ছিল। তার মানে ওইখানে হয়তো তাদের মানে রাজা এবং সোনামের লোকাল এরিয়ার কোনো লোকের সাথে দেখা হয়ে গেছিল। তাহলে এই সমস্ত কিছু কি কোনো একটা প্রি প্ল্যান ছিল? তো সেই জিনিসটা যখন এক এক করে পুলিশ দেখতে থাকে তখন তারা দেখে যে তারা যে হোমস্টেতে উঠেছিল, যেখান থেকে তারা 23 তারিখ সকালবেলায় চেক আউট করেছিল, সেই হোমস্টের পাশেই একটা রেস্টুরেন্ট আছে। এই সোনাম তার শাশুড়িকে 1:49 বলেছে যে আমি উপোস রেখেছি, কিন্তু 2:30টার সময় সে কেন ওই রেস্টুরেন্টে গিয়ে একদম ভালো মতন পেট ভর্তি করে খেলো? তারপর এই সোনাম যেখানে যেখানে গেছে তার সাথে সিসিটিভিতে অদ্ভুতভাবে 3 থেকে 5 বার 3 জন লোককে দেখা গেছে। এই 3 জন লোক প্রথমবার হয়তো হঠাৎ করে দেখা হয়ে গেছে, কিন্তু কোইন্সিডেন্স কি এত বড় হতে পারে যে একই জায়গায় একই লোকদের সাথে 4-5 বার দেখা হয়ে যাচ্ছে? তারা কারা? তাদেরকে দেখে কোনোভাবেই মেঘালয়ের লোক মনে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এরাই কি সেই 3 জন ব্যক্তি যারা হিন্দিতে সেই ট্রেকিংয়ের সময় কথা বলছিল, যেটা অ্যালবার্ট দেখেছিল? তো পুলিশের এখানে ক্লিয়ার কাট সন্দেহ হয়ে যায় যে এটা কোনো দুর্ঘটনা, এটা একটা হত্যাকাণ্ড এবং যেটার পিছনে মূল চক্রী হয়তো এই নববধূ সোনাম রঘুবংশী। এই সোনাম রঘুবংশীকে এই যে 3 জনকে তারা সিসিটিভিতে দেখছে তাদেরকে মেঘালয় পুলিশ খুঁজবে কী করে? মেঘালয় পুলিশ ইন্দোর পুলিশকে পুরো ব্যাপারটা বলে। তো এবার 2 পুলিশ না একদম তারা চুপচাপ হয়ে যায়। সোনাম যাতে কোনোভাবে কোনো কিছুতে সতর্ক না হয়ে যায়। নিউজ মিডিয়াতে মেঘালয়ের মানুষ মেঘালয়ের সমস্ত কিছু নিয়ে এত একটা নোংরাভাবে কালচার করা হচ্ছিল, যেটা আমি দেখছিলাম, এই কেসটাকে আমি ফলো করছিলাম, আমার প্রচণ্ড খারাপ লাগছিল যে মেঘালয়ের মানুষ প্রচণ্ড ভালো। এবং আমার নিজেরই প্ল্যান আছে যে অগস্ট মাসের মাঝামাঝি আমি এই মেঘালয় যাব এবং কোনো একটা ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আপনাদের জন্য ট্রু ক্রাইম ঘটনা শোনাবো। আমি ভাবছিলাম প্ল্যানটা কি তাহলে আমাকে ক্যান্সেল করতে হবে? মেঘালয় পুলিশ ওইখানে কল ডিটেল রেকর্ড এবং কল লোকেশন সমস্ত কিছু ট্র্যাক করা শুরু করে এবং সেই ট্র্যাক করতে তারা দেখে যে সোনামের ফোনে নর্মাল কোম্পানির লোকদের ফোন আসে, রাজার ফোনেও সেরকম সন্দেহজনক কিছু নেই, দুজনকেই একদম ক্লিন চিট দিয়ে দেওয়া হয়। কিন্তু সোনাম কার সাথে কথা বলছে? একটা সিসিটিভিতে দেখা যাচ্ছে সোনাম ফোনে কারোর সাথে কথা বলছে, কিন্তু সেই সময় সোনামের ফোনের অ্যাক্টিভিটি যখন দেখা হয় তখন দেখা যাচ্ছে আরে সোনামের ফোনে ওই এক্স্যাক্ট টাইমে কোনো কলই তো আসেনি, তাহলে সোনাম কার সাথে কথা বলছে? তো মেঘালয় পুলিশের সন্দেহ হয় সোনামের কাছে নিশ্চয়ই এক্সট্রা কোনো ফোন আছে, সেই ফোনে সে কথা বলছে। পুলিশ তখন ওই এরিয়ার ডাম্প ডেটা কালেক্ট করে। ডাম্প ডেটা কি? ওই এরিয়াতে যত ফোন নাম্বার অ্যাক্টিভ আছে সেইগুলোর ডেটা কালেক্ট করা। সেই ডেটাগুলো কালেক্ট করে তারা দেখে যে ওই মেঘালয়ের ওই এরিয়া থেকে ইন্দোর বা আশেপাশের কোনো হিন্দি বেল্টের এরিয়াতে কতগুলো ফোন গেছে। তারা দেখে ইন্দোরে একটা নাম্বারে প্রচণ্ড কল গেছে, সেই কলটা তারা ট্রেস করে। সেই কলটা যখন তারা ট্রেস করে সেই কলটার সাথে 3টে নাম্বার যেটার সাথে প্রচণ্ড ওই দিনগুলোতে কথা হয়েছে সবার লোকেশন ছিল মেঘালয়। যে লোকেশনটা তারা মেঘালয় থেকে প্রথমে পায়
সেই নাম্বারটা কার সেটা তারা তখনও বুঝতে পারছে না। সেটা একটা ফেক নাম্বারে কেনা ফোন নাম্বার। যে নাম্বারে ফোনটা যাচ্ছিল সেই নাম্বারটা নেওয়া ছিল রাজ বলে একটা ছেলের। এবার এই রাজকে মেঘালয় পুলিশ এবং ইন্দোর পুলিশ তদন্ত করে এবং তদন্ত করে দেখতে পায় এই রাজ হচ্ছে সোনাম রঘুবংশীর যে কোম্পানি আছে প্লাইউডের, সেই কোম্পানির এক ম্যানেজার। এবং এই ম্যানেজার সে ওই ইন্দোরেরই তার 3 বন্ধুর সাথে কন্টিনিউয়াসলি এই টাইমগুলো কথা বলছিল। এবং এই 3 বন্ধুর লোকেশন কোথায় ছিল? তারা ইন্দোরে ছিল না, তারা ছিল মেঘালয়। ডটগুলো সব মিলে যাচ্ছে। পুলিশ প্রথমে যা সন্দেহ করেছিল সেগুলো এক এক করে মিলতে থাকছে। এবার মেঘালয় পুলিশ ইন্দোর পুলিশকে বলে যে এদের সবার উপর নজর রাখতে, এবং এক এক করে পুলিশ সবার আড়ালে, নিউজ মিডিয়ার আড়ালে 3 জন যারা মেঘালয়ের সিসিটিভি ফুটেজে দেখা গেছিল তাদেরকে এক এক করে অ্যারেস্ট করে। তারা রাজের বাড়িতে পৌঁছায়, রাজকেও অ্যারেস্ট করে এবং রাজকে বলে যে সোনামের লোকেশন কোথায়। রাজ বলে আমি সোনামের লোকেশন জানি না, সোনাম নানান এরিয়া থেকে মাঝে মাঝে আমাকে ফোন করে, ওর কাছে কোনো ফোনও নেই। পুলিশ ওয়েট করতে থাকে যে রাজকে কখন সোনাম ফোন করবে, সেই মোতাবেক ফোনও করে এবং সেই ফোন করলে রাজকে বলা হয় তুমি ওর লোকেশনটা কোনোভাবে জানতে চেষ্টা করো এবং তুমি বলো যে আমি সেখানে যাব। রাজ সেই জিনিসটা বলে, সোনাম কোথাও না কোথাও বুঝে যায় এবং সে বলে যে আমি আমার লোকেশন এখন এক্স্যাক্টলি নিজেও জানি না। তখন পুলিশ ফোনটা নিয়ে বলে যে সোনাম তোমার সমস্ত কিছু ফাঁস হয়ে গেছে, তুমি যতই প্ল্যান করো না কেন তোমাকে জেলে যেতেই হবে, তার থেকে ভালো তুমি সারেন্ডার করো। এই সময় সোনাম বুঝতে পারে যে তার পালানোর আর কোনো জায়গা নেই। সে তখন গাজীপুরে ছিল। গাজীপুরে সে কাশি ধাবাতে পৌঁছে যায়। সেখানে গিয়ে লোকের কাছ থেকে ফোন চায়। ধাবার মালিক তাকে ফোন দেয়। সে তার নিজের দাদা গোবিন্দকে ফোন করে বলে যে আমি এখানে আছি। গোবিন্দ পুলিশকে ফোন করে। গাজীপুর পুলিশ তাকে উদ্ধার করে থানাতে নিয়ে যায়। পরের দিন মেঘালয় পুলিশ তাকে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ট্রানজিট রিমান্ডে তাকে মেঘালয় নিয়ে যাওয়ার জন্য পুরো প্রিপারেশন শুরু হয়ে যায়। এই জায়গাতে এসে ঘটনাটা তো বুঝতে পারলেন যে রাজা রঘুবংশীকে এই সোনাম হয়তো মোস্ট প্রবাবলি মেরেছে, কিন্তু কিভাবে প্ল্যান হয়েছে, কেন সে করেছে, এই রাজ সোনামের কোম্পানির এক ম্যানেজার, তার সাথে সোনামের সম্পর্ক কি, ওই ভাড়াটে 3 খুনি তারা কেন খুন করলো, পরতে পরতে রহস্য আছে। রাজা রঘুবংশীকে যখন হত্যা করা হয়েছিল মেঘালয়ে, সেই পুরো প্ল্যানটাতে এই যে রাজ আছে, যাকে তখনও তথাকথিত বলা হচ্ছিল এই সোনামের বয়ফ্রেন্ড, যে কিনা সোনাম থেকে 4 বছরের ছোট, তারও যাওয়ার কথা ছিল। সেও ওই জায়গাতে এই সমস্ত কর্মকাণ্ডটা করবে বলে পুরোপুরি প্ল্যান ছিল। কিন্তু শেষ মুহূর্তে রাজ ভাবে যে যদি আমি যাই ওখানে তাহলে রাজা তো আমাকে সহজেই চিনে ফেলবে, বিকজ আমি তাদের বিয়েতেও গেছিলাম, কোম্পানিতে চাকরি করি, তো এই হিসাবে রাজা তো আমাকে চিনে ফেলবে, তাহলে তো প্রবলেম হবে। সোনাম এই ব্যাপারটা শুনে একটু ঘাবড়ে যায়, কিন্তু ঘাবড়ে গেলেও রাজ তাকে সান্ত্বনা দেয় যে আমি তোমার সাথে ফোনে অল টাইম থাকবো, তোমার কোনো প্রবলেম হবে না। রাজ তখন এই 3 বন্ধু কাম সুপারি কিলারদের 50,000 টাকা এবং তার সাথে সাথে 4টে ফোন দিয়ে এদেরকে ওই সোনামের পিছু পিছুই মেঘালয় পাঠিয়ে দেয়। সোনাম রাজা যেখানে যাচ্ছিল মোস্ট অফ দ্য টাইম এরাও কিন্তু ওদেরকে পিছু করছিল। যেই হোমস্টেতে এরা থেকেছিল তার পাশেই এরা অন্য একটা হোটেলে থেকেছিল। আমরা প্রথমে জেনে নিই যে এই সোনাম কিভাবে প্ল্যান করেছিল, এবং সেই প্ল্যানে পুলিশ প্রথমেই জানতে পারে যে এই সোনাম তার উডবি হাজব্যান্ডকে মারার জন্য 3 মাস আগে থেকেই প্ল্যান করছিল। 3 মাস আগে সে মেঘালয় ভিজিট করেছে, গুগলে সার্চ করেছে মেঘালয়ের নির্জন কত এরিয়া আছে, সেখানে কিভাবে যাওয়া যায়। সে যখন এসে সমস্ত প্ল্যান বানিয়ে প্রত্যেকটা জিনিস রাজকে বলে। এই রাজের সাথে সোনামের প্রেম ছিল এবং এই প্রেমটা সে বাড়িতে বলে, এবং বাড়িতে শুধুমাত্র এই সোনামের মা এই ব্যাপারটা জানতো। সোনামের মা পুরো ব্যাপারটাই ইগনোর করে দেয়। সে বলে যে তোমার বাবা জানতে পারলে তোমার অবস্থা টাইট করে দেবে, তো সেহেতু তুমি কোনোভাবেই বাড়িতে এই ব্যাপারে কাউকে আর জানাবে না।
সোনামও সে চাইছিল না রাজকে বিয়ে করতে। কেন? সে ছিল মাঙ্গলিক। তো মাঙ্গলিক মানুষ একজন অমাঙ্গলিক মানুষকে বিয়ে করলে সেই অমাঙ্গলিকের মৃত্যু হওয়া নিশ্চিত। তো এই জিনিসটা বিশ্বাস করে সে ভাবে যে আগে সে একটা বিয়ে করবে, তারপর তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে সে এই রাজকে বিয়ে করবে, এবং সেই সময় হয়তো ফ্যামিলি মেনেও নেবে। তো একটা বিধবা মেয়ে, তাকে সমাজ কি নজরে দেখে আমরা তো সেটা কম বেশি জানি। তো দয়াতে পড়ে একজন তাকে বিয়ে করছে, এটার থেকে ভালো আর কি হতে পারে। তো সেই মোতাবেক রাজ আর সোনাম একটা মাস্টার প্ল্যান বানায়। বিয়ের দিনক্ষণ ঠিক হয়, সে বিয়ের পিঁড়িতেও বসে। কিন্তু এই বিয়ের পিঁড়িতে বসার আগে রাজা, যে সোনামের হাজব্যান্ড, তার না সন্দেহ হয়েছিল। সে যখন দেখা সাক্ষাৎ এই দুই ফ্যামিলির মধ্যে চলছিল, সে এই সোনামের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। সোনাম কোনোভাবেই ইন্টারেস্টেডই ছিল না এই রাজার সাথে কথা বলতে। এই ব্যাপারটা রাজা কিন্তু তার মাকে বলে। রাজার মা বলে যে আরে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, তোকে চেনে না, আস্তে আস্তে চিনবে, অত তড়িঘড়ি কী আছে। তো সেই ব্যাপারটা মেনে নেয়। মেনে নেওয়ার পর বিয়ে যখন হয়ে যায়, তারপরেও রাজা বলে যে মা দেখো, সোনাম কিন্তু আমার সাথে খুব একটা প্যাচ আপ করছে না, সে আমার থেকে দূরে দূরে থাকছে, এইবার শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। তখনও রাজার মা সৎ মনে বুঝতে পারেনি যে তার বৌমার মনে কি প্ল্যান আছে। সে বলে যে নতুন নতুন সংসারে এসেছে, এত প্রেশার দিচ্ছিস কেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ও এখন বিয়ে বাড়িতে গেছে, ওখানে এনজয় করতে, তারপর তোরা আয়, 1-1.5 মাস পর তোরা হানিমুনে যা, দেখবি আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। রাজাও তার মাকে অন্ধভাবে বিশ্বাস করছিল। এই সোনাম এতটাই চালাক ছিল, সে রাজাকে বিয়ের প্রথম দিনেই বলে দেয় যে আমার একটা মনস্কামনা পূরণ হওয়ার আছে, একটা মান্নাত রেখেছি সুখের সংসারের জন্য, লং লাইফের জন্য। এই কারণে আমাকে মা কামাখ্যার কাছে যেতে হবে, সেখানে প্রার্থনা করব, তারপরেই তুমি আমাকে ছুঁতে পারবে। মানে তার আগে কোনোভাবে কোনো শারীরিক সম্পর্ক করা যাবে না। এবং ভদ্র ছেলের মতন তার ওয়াইফের এই ডিমান্ডটা রাজা একবারেই মেনে নেয়। সে তার ওয়াইফকেও অন্ধভাবে বিশ্বাস করছিল। তার জীবনে এটাই হয়তো সবথেকে বড় ভুল এবং একটা টার্নিং পয়েন্ট হতে চলেছিল। রাজার মা যখন দেখতে পায় এয়ারপোর্টে তার ছেলে এত সোনা গয়না পড়ে গেছে ঘুরতে যাওয়ার সময়, তখন সে বলে এগুলো কেন পড়ে গেছিস? তখন সে বলে সোনাম আমাকে পড়ে যেতে বলেছে। এগুলো সোনামের একটা বড় প্ল্যান ছিল। রাজার ডেড বডিটা ওখানে পাওয়ার পর সবাই ভাবে যে রাজার সাথে কোনো দুর্ঘটনা হয়েছে, নয়তো লুটপাট হয়েছে, সোনামকেও মেরে ফেলা হয়েছে। তো এইরকমভাবে তারা মেঘালয় পৌঁছায়, এবং মেঘালয় পৌঁছানোর পরেই তাদের সাথে সাথেই কিন্তু পৌঁছে যায় এই 3 জন সুপারি কিলার। যে হোমস্টেতে তারা উঠেছিল সেই হোমস্টেতে তাদেরকে দেখাও যায়। তারা ওই হোমস্টেতে যায় এবং এই হোমস্টেতে সেখানেই এই রাজার সাথে ওই 3 জন সুপারি কিলারের পরিচয় হয়। রাজাও ভাবে যে আমাদের লোকাল এরিয়া থেকে 3 জন এখানে এসেছে, তাদের সাথে পরিচয় হয়েছে, তো তাদের সাথে হাইকিংয়ে যাওয়া যেতে পারে। তাদের সাথে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। তারা 23 তারিখ একসাথে হাইকিংয়ে যাওয়ার প্ল্যান করে, এবং এই সুযোগ বুঝেই সোনাম ট্যুর যে গাইড ছিল অ্যালবার্ট, তাকে বলে যে আমাদের আর ট্যুর গাইড লাগবে না। 23 তারিখ সকালবেলা রাজা তার মায়ের সাথে কথা বলার পর তারা ওই হোমস্টে থেকে ট্রেকিংয়ের জন্য আউট হয়, এবং যখন ফিরে আসে তখন রাজাকে আর কেউ দেখতে পায়নি। দেখতে পায় সোনামকে এবং সোনামের সাথে ওই 3 জন আননোন ব্যক্তিকে। 23 তারিখ যখন মারার প্ল্যান হয়েছে তখন এরা সবাই মিলে ট্রেকিং করছে, কিন্তু মেঘালয়ের পাহাড়ে ট্রেকিং অত একটা সহজ ব্যাপার না। তো হঠাৎই এই 3 জন ভাড়াটে খুনি বলতে শুরু করে সোনামকে যে আমরা এই খুনটা করব না, প্ল্যানটা ক্যান্সেল করে দিই। তখন সোনাম বলে যে না, একে মারতেই হবে। তখন সোনামের কাছে ছিল রাজার মানি ব্যাগ, এবং সেই ব্যাগ থেকে সে 15,000 বার করে সোজা দিয়ে দেয় এই 3 ভাড়াটে খুনিকে, এবং ডিল করে যে এই খুনটা হয়ে গেলেই বাড়ি গিয়েই তাদেরকে দেওয়া হবে 20 লাখ টাকা। আগের যে টাকাটা দেওয়া হয়েছে তার থেকে অ্যামাউন্টটা অনেকটাই বেড়ে গেছে। খুনিরাও বেশ ইন্টারেস্ট পেয়ে যায়। রাজ আর সোনাম 3 মাস আগে তারা মেঘালয়তে আসে, এবং সেই সময় তারা প্ল্যান এ বানায় এবং প্ল্যান বি বানায়। প্ল্যান এটা এতটাই মারাত্মক ছিল, সেই প্ল্যানটা যদি তারা এক্সিকিউট করত তাহলে হয়তো সত্যি সত্যি একটা মার্ডারকে তারা অ্যাক্সিডেন্ট হিসাবে দেখিয়ে দিত। কিন্তু এইখানে সোনাম
এতটাই ধৈর্য হারিয়ে ফেলেছিল এবং এতটাই উদ্গ্রীব ছিল তার নিজের হাজব্যান্ডকে মারার জন্য যে সেইখানেই মিস্টেকটা হয়। তাহলে তাদের প্ল্যান এ কী ছিল? তারা যখন 3 মাস আগে মেঘালয়ে আসে তখন তারা প্ল্যান করে ফেলেছিল যে এই পুরো ব্যাপারটা একটা অ্যাক্সিডেন্ট দেখানো হবে। এবার এই অ্যাক্সিডেন্টে একজনের মৃত্যু হবে, সেটা হচ্ছে তার হাজব্যান্ড রাজা। এবার সেই মৃত্যুটা কি করে হবে? তারা নানান জায়গায় ঘুরে ঘুরে বেড়াবে। এবার সেই ঘুরতে গিয়ে সেখানে 3 জন ওই সুপারি কিলারকে তো নিয়ে আসবে, কিন্তু তারা ডাইরেক্টলি ইনভলভ থাকবে না। কিন্তু ব্যাপারটা হবে কি, তারা একটা ওয়াটারফল বা একটা খাদের সাইডে তারা সেলফি তোলার একটা অ্যাক্টিং করবে। এবার সামনে থেকে সেলফি তুলছে কে? সোনাম, আর পিছনটাতে দাঁড়িয়ে আছে কে? রাজা। সেই সময় হুট করে কোনোভাবে হয় সোনাম নয় ওই 3 জন সুপারি কিলার এই রাজাকে ধাক্কা দেবে। রাজা খাদে পড়ে যাবে এবং খাদে পড়ে গেলে তাকে খুঁজে পাওয়া কঠিন। বন্য জীবজন্তু আছে, তাকে খেয়ে ফেলতে পারে। তো এইভাবে একটা পারফেক্ট অ্যাক্সিডেন্টের ঘটনা বানানো হবে। তো যদি এইটা কোনোভাবে কিছুতে ক্যান্সেল হয়ে যায় তাহলে সেকেন্ড প্ল্যান অ্যাক্টিভেট হবে এবং এই সেকেন্ড প্ল্যানে এই যে 3 জন সুপারি কিলার আছে তারা গিয়ে মেইন কাজটা করবে কি, তারা ট্রেকিংয়ে যাওয়ার সময় পরিচয় করবে, পরিচয় করে খাদ থেকে ঠেলে ফেলে দেবে। ডাইরেক্ট কোনো অস্ত্র দিয়ে অ্যাটাক করবে না। এই পুরো দুটো প্ল্যান নিয়ে তারা সুন্দরভাবে গেছিল। তো ফার্স্ট যে প্ল্যান এ ছিল সেটা এক্সিকিউট করবে। এবার সেটা যখন এক্সিকিউট করবে, যেই দিন এক্সিকিউট করবে সেই দিন তারা কিন্তু ডবল ডেকার ব্রিজ এবং 7 সিস্টার ওয়াটারফল গেছিল। এবার সেই সমস্ত জায়গাতে অনেক প্রচুর খাত আছে। এবার সেইখানে তারা যখন সেলফি তুলবে, এই রকম একটা সিচুয়েশন যখন করছে তখনই তারা দেখতে পাচ্ছে ভাই বৃষ্টি পড়ছে। এবং যখন মানুষ বৃষ্টি পড়ে তখন কি আর খাতের পাশে দাঁড়িয়ে কেউ সেলফি তোলে? কেউ তো সেলফি তোলে না, সবাই শেডের মধ্যে চলে যায়। তো যতবারই সোনাম সেলফি তুলতে যাচ্ছে প্রত্যেকবারই এইরকম বৃষ্টি চলে আসছে। তো এই কারণে এই প্ল্যান এটা একটুর জন্য সোনামের হাত থেকে ফসকে যায়। এইবার সোনাম যখন দেখছে যে প্ল্যান এটা হয়নি, প্ল্যান বিটা অ্যাক্টিভেট করেছে। প্ল্যান বিটাতে সুপারি কিলাররা মাঝে যখন পাহাড়ে উঠছে তখন তারা ক্যান্সেল করার কথা ভাবছিল, তারপর তারা ধাক্কা দিয়ে মারার কথা ভাবছিল এবং তৃতীয় অপশান রেখেছিল দাও। যদি ধাক্কা দিয়ে ফেলতে না পারে তাহলে দাও দিয়ে করবে। এই ক্ষেত্রে সোনাম যে একটা ফাঁকা জায়গা দেখে বা ওই 3 জন সুপারি কিলার একটা ফাঁকা জায়গা দেখে এই রাজাকে ধাক্কা মারবে সেই অপশানটাই পাচ্ছিল না। এই কারণে একটা ফাঁকা জায়গা দেখতেই সেইখানে এই 3 জন ওই দাও দিয়ে তার মাথায়, বুকে, গলায় একাধিক জায়গায় আঘাত করে। আঘাত করার পর তাকে ফেলে দেয় এবং এই ফেলার সময় জানেন তো, একজন ধরেছিল হাত, আরেকজন ধরেছিল আর একটা হাত, একজন ধরেছিল একটা পা এবং আর একটা পাকে ধরেছিল জানেন, সেটা হচ্ছে রাজার ওয়াইফ সোনাম। ইয়েস, সোনাম এদেরকে পুরোপুরি হেল্প করে এবং পুরো ঘটনাটা সে সামনে দাঁড়িয়ে দেখে এবং সেই কিন্তু ফাঁকা জায়গা, ভালো সিচুয়েশন দেখে ওই 3 জনকে ইনস্ট্রাকশন দেয় যে এইবার মারো, এইবার মারো। সোনাম এত অধৈর্য হয়ে গেছিল কেন? আরও কয়েকটা দিন যদি সে টাইম নিত তাহলে তো তার সুবিধা হতো। এখানে সোনামের অধৈর্য হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ ছিল। এক, কামাখ্যা দেবী মন্দির দর্শন হয়ে গেছে, রাজা তার ওয়াইফের উপর অধিকার ফলাচ্ছে, এই ব্যাপারটা সে তার রাজকে বলেছে। রাজ বলেছে ওর থেকে দূরে থাকো, তো নিজেকে বাঁচিয়ে রাখতে হবে রাজার থেকে, মানে হাজব্যান্ডের থেকে। আর উল্টো দিকে রাজার এই মেঘালয় খুব একটা ভাল লাগছিল না, সে বারবার চাইছিল বাড়ি যেতে, বাড়ির লোকদের কথা তার মনে পড়ছিল। কারণে সে নেক্সট ডেই মানে 24 তারিখ ফিরতে চাইছিল। তো এটাই তার কাছে লাস্ট অপশান ছিল। সে যদি একবার ইন্দোরে ফিরে যেত তাহলে সেখানে গিয়ে তাকে মারা এই সোনামের জন্য প্রচণ্ড কষ্টকর ব্যাপার হতো। এই কারণে তার ধৈর্যের বাঁধ খুব সহজেই ভেঙে যায় সেই দিন। তার পাশে রেইনকোট রেখে দেওয়া হয়, তার সাদা জামা রেখে দেওয়া হয়, সোনামের একটা জামা কাপড় রেখে দেওয়া হয়, যাতে সবাই ভাবে সোনামকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে অথবা সোনামও মারা গেছে। একটা পারফেক্ট প্ল্যান সে বানিয়েছিল। রাজা আর সোনাম তারা যেমন একটা স্কুটি ভাড়া নিয়েছিল, ঠিক তেমনই এই 3 ভাড়াটে খুনি তারাও কিন্তু এইখানে এসে 2টো স্কুটি ভাড়া নিয়েছিল। যেটা ভাড়া নিতে সময় তারা আইডি কার্ড দিয়েছিল, সেটাও পুলিশের কাছে পরবর্তী সময় একটা বড় প্রমাণ হিসেবে দাঁড়ায়। এই রাজাকে মারার পর
সোনাম তাদের স্কুটিটা একটা জায়গায় স্ট্যান্ড করিয়ে ওই ভাড়াটে খুনির যে স্কুটি আছে তাতে উঠে তারা তাদের স্থানে চলে যায়। সেখান থেকে তারা একটা নতুন গন্তব্য শুরু করে। এরপর এই 3 ভাড়াটে খুনি তারা সোজা আসে হোমস্টে থেকে তারা সোজা চলে যায় গুয়াহাটি থেকে তারা ট্রেন ধরে সোজা চলে যায় ইন্দোরে। এইদিকে এই যে সোনাম আছে সে সোজা আসে হোমস্টের পাশের একটা হোটেল থেকে ভালো করে খাওয়া দাওয়া করে সে শিলং থেকে গুয়াহাটি থেকে সেই ইন্দোরে আসে। ইন্দোরে সে রাজের সাথে দেখা করে, রাজের সাথে সে একটা জায়গায় থাকার পর সেখান থেকে সে বারাণসী যায় এবং বারাণসী থেকে এই রাজের যে পৈতৃক ভিটে আছে সেটা হচ্ছে এই গাজিয়াবাদে পৌঁছে যায় এবং গাজিয়াবাদে যাওয়ার আগেই পুলিশ এই পুরো ব্যাপারটা ক্র্যাক করে রাজা এবং ওই 3 জনকে অ্যারেস্ট করে ফেলে। তারপর সোনামকে ওয়ার্নিং দেওয়া হয়। সোনাম ভাবে লাস্ট বারের জন্য একটা অ্যাক্টিং করি। সে পুলিশের সামনে বলে যে আমাকে কিডন্যাপ করে এখানে আনা হয়েছে, নানান রকম গাঁজাখুরি গল্প সে দেয়। কিন্তু মেঘালয় পুলিশ সব জানতো। মেঘালয় পুলিশ তাকে এসে সব বলে। মেঘালয় পুলিশ বলে যে যদি তাকে কোনো লোকাল ট্রাইব হত্যা করতো তারা একটা পুরনো দাও দিয়ে হত্যা করতো। দাও নিশ্চয়ই আপনারা চেনেন। তাহলে এখানে নতুন দাওটা এলো কোথা থেকে? নতুন দাওটা ওই 3 জন গুয়াহাটি থেকে কিনেছিল, তারা সেটা শিলংয়ে নিয়ে আসে। তারপর ওই 3 জনের সাথে এতবার দেখা সাক্ষাৎ হয় কি করে? ওই 3 জন রাজের সাথে কানেক্টেড, রাজ আবার তোমার সাথে কানেক্টেড, তুমি আবার রাজের সাথে একটা অন্য ফোনে কথা বলছো, তোমাদের মধ্যে একটা প্ল্যান আছে। তার মধ্যেও কথা হচ্ছে এই রাজ আর তুমি 3 মাস আগে মেঘালয় এসেছিলে, তোমাদের মধ্যে প্রেম ছিল, সেই প্রেমের ব্যাপারে তুমি তোমার মাকে বলেছিলে। কিন্তু এই সমস্ত কিছুর পিছনে তুমি ডিভোর্স তো তাকে দিয়ে দিতে পারতে, ডিভোর্স কেন দিলে না? তখন সোনাম বলে যে যদি আমি তাকে ডিভোর্স দিয়ে দিতাম তাহলে আমি সফল হতাম না, পারিবারিকভাবে আমার অসম্মান হতো, সমাজ আমাকে মানতো না, আমি অন্য কাউকে বিয়ে করতে পারতাম না, সবাই আমার ক্যারেক্টারের উপর কোশ্চেন তুলতো এবং তার সাথে সাথে আমার যে মাঙ্গলিক দোষ আছে সেটাও কাটতো না। তো আমি যাকে নেক্সট বিয়ে করতাম তারও মৃত্যু হতো। তো এই কারণে আমি বিয়ে করে তাকে ডিভোর্স দিইনি। তো তার থেকে বেশি আমি তাকে মারার প্ল্যান করি। মারার প্ল্যানটা এই কারণেই ছিল যে তাকে মারলে সে রাস্তা থেকে সরে গেলে আমার মাঙ্গলিক দোষটা কেটে যাবে, আমি সেকেন্ড বিয়ে খুব সহজে করে নেব এবং তখন রাজকে আমার ফ্যামিলি খুব সহজে মেনেও নেবে। রাজ এত বড় একটা ক্রিমিনাল ছিল, যখন রাজা সে মারা যায়, তার বডিটা যখন ইন্দোরে আসে তখন সোনামের বাবা এই রাজার বাড়িতে আসে এবং রাজার বাড়িতে যখন আসে তখন কার সাথে আসে জানেন? এই রাজের সাথে। রাজ যাকে মারার পুরো প্ল্যান করেছে তার বাড়িতে এসে তার শেষ ক্রিয়া দেখছে। এইরকম একটা প্ল্যানিং ছিল, কিন্তু প্ল্যানিংটা পুলিশ অনেক আগেই অনেকগুলো জিনিস দেখে ভেস্তে দেয়। সোনাম আরও বলে, সে বলে যে আমি সমস্ত কিছুই এমনভাবে একটা করছিলাম যাতে কেউ বুঝতে না পারে। আমি আর্টিফিশিয়ালভাবে আমার শাশুড়ির সাথে কথা বলি এবং যখন কথা বলি তখন অলরেডি তার ছেলে রাজাকে আমরা মেরে দিয়েছি। আমি রাজার ফোন থেকে তার ফেসবুকে একটা লাস্ট আপডেট দিই যে 7 জন্ম একসাথে, যাতে পুলিশ কোনোভাবেই বুঝতে না পারে, পুলিশ যাতে বুঝতে পারে যে আমরা হ্যাপি আছি। মেঘালয়ে এই কর্মকাণ্ড ঘটিয়ে সোনাম সোজা চলে যাবে শিলং থেকে গুয়াহাটি থেকে তারা ইন্দোর চলে যাবে। যেহেতু যে জায়গাতে এই ঘটনাটা ঘটেছে সেটা বাইরে আসতে আসতেই 6-7 দিন লেগে যাবে, সেই মোতাবেক সেটাও কিন্তু হয়। 28শে মে থেকে এই খবরটা মেইনলি নিউজে আসে। তার আগে কিন্তু সে ইন্দোরে পৌঁছে গেছে, সে রাজের সাথে দেখা করেছে। সেখান থেকে তারা সোজা চলে যাবে গাজিয়াবাদ থেকে গোরখপুর এবং গোরখপুর থেকে তারা নেপাল চলে যাবে এবং নেপালে গিয়ে তারা হ্যাপিলি একটা লাইফ কাটাবে। কিন্তু ততক্ষণে খবরটা হঠাৎ করেই ভাইরাল হয়ে যায়। 2 ভাই যেহেতু ওখানে গেছিল, সেহেতু ইন্দোরে থাকা এই সোনামের জন্য সেফ ছিল না। সোনাম ওখান থেকে বারাণসী চলে যায়। বারাণসীতে বেশ কয়েকদিন থাকার পর সে কিন্তু চলে যায় গাজিয়াবাদে। কিন্তু এইখানে ফ্যামিলির কি কোনো ইনভলভমেন্ট ছিল? তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা দেখতে গিয়ে পুলিশ দেখে এই সোনাম যে গাড়ি থেকে ইন্দোর থেকে বারাণসী গেছিল সেই গাড়িটা ছিল তাদের বাড়ির গাড়ি এবং সেটা ড্রাইভ করছিল কে বলুন তো? তাদের বাড়ির ড্রাইভার। তাহলে ফ্যামিলির ইনভলভমেন্ট এখানে কি একদমই নেই? পুলিশ সেই ব্যাপারটা তদন্ত করছে। ডিভোর্স কেন নেয়নি, কেন তাকেই বিয়ে করলো এবং বিয়ে করার পর তাকে কেন মারলো, সেটা মাঙ্গলিক ছিল। মাঙ্গলিক থাকলে মাঙ্গলিক দোষটা তার প্রেমিকের লেগে যাবে, এই কারণে হাজব্যান্ডকে মেরে সে ওই রাজকে বিয়ে করবে, এই কারণে রাজাকে মরতে হলো। সেই ব্যাপারটা বুঝলেন তো? মানে এরা সবাই হেফাজতে আছে এবং হেফাজতে বেশ মজার কর্মকাণ্ড ঘটছে। এইখানে ভালোবাসা একদম জিরো হয়ে গেছে। রাজ সোনামের উপর দোষ দিচ্ছে, সোনাম রাজের উপর দোষ দিচ্ছে, 3 সুপারি কিলার তারা রাজের উপর দোষ দিচ্ছে, রাজ আবার
তাদের উপর দোষ দিচ্ছে। তো এইভাবে কেউ দোষটা ঠিকঠাক করে স্বীকার করছে না, কিন্তু এই কেসে তাদের ইনভলভমেন্ট আছে সেটা তারা মোটামুটি মেনে নিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে এসে যখন মেডিকেল চেক আপ হচ্ছে সোনামের, তখন সোনামের পেটের মধ্যে কিছু একটা পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে সোনাম আবার প্রেগনেন্ট নয় তো, আবার তার বাচ্চাটা হয়তো দেখা যাচ্ছে এই রাজের হতে পারে। যেমন কয়েকদিন আগে একটা ড্রাম কেস হয়েছিল, যেখানে মুস্কান পরবর্তী সময় যখন জেলে যায়, তার যখন আল্ট্রাসোনোগ্রাফি করা হয় তখন দেখা যায় সে কিন্তু প্রেগনেন্ট। সে বর্তমানে জেলের মধ্যে একটা ভিভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে, যেহেতু প্রেগনেন্ট, ভালো খাবার দাবার আছে, ভালো জায়গায় রাখা হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সে বিন্দাস আছে। তো এই ক্ষেত্রে সোনামের কি ওই রকম কিছু হবে? সোনাম কি এই জিনিসটা প্ল্যান করেই করেছিল? ফ্যামিলি থেকে তাকে ব্যবসার জন্য 20 লাখ টাকা দেওয়া হয়, এবং এই 20 লাখ টাকাটা যে অ্যাকাউন্ট থেকে আসে সেটা হচ্ছে তার মাসির ছেলেরা কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের জব করতো। তো তার কি কোনো ইনভলভমেন্ট আছে সেটাও পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে। সোনামের ফ্যামিলিকে যখন এই রাজ আর সোনামের প্রেমের ব্যাপার বলা হয়, তখন তারাও বিশ্বাস করতে পারছে না। তারা এটা পর্যন্ত বলছে যে সোনাম হয়তো খুন করতে পারে। পুলিশ যা যা প্রমাণ দেখিয়েছে তাতে মনে হচ্ছে সোনাম হয়তো দোষী, তাহলে তার শাস্তি হোক। কিন্তু এখানে তাদের প্রেম আছে, এই জিনিসটা না তারা মানতে পারছে না। তারা বলতো এরা তো ভাই ফোঁটাতে ফোঁটা দিত, রাখি পরাতো, তাহলে কি করে হয়? তো সেই ক্ষেত্রে এই পুরো প্ল্যানের পিছনে কোনো এক মাস্টার মাইন্ড নেই তো, যে সবার আড়ালে লুকিয়ে আছে, যাকে এই সোনাম রাজ হয়তো লুকাচ্ছে। রাজ হয়তো বলিকা বাখরা, এইরকম কিছু তো নয়। পুলিশ এখনও এই ব্যাপারটা কিন্তু খতিয়ে খতিয়ে দেখছে যে এর তলায় আরও কোনো গভীর জলের মাছ নেই তো। এই ঘটনাটা এখনও অনগোয়িং ঘটনা আছে, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস কনফার্ম, সেটা হচ্ছে এই সোনাম আর রাজ মিলে রাজাকে মেরেছে মেঘালয়ে। রাজের 3 বন্ধু এই কাজে হেল্প করেছে। সমস্ত প্ল্যানিং আগে থেকে হয়ে গেছে। পুলিশ যে যে প্রমাণগুলো রেখেছে সেগুলো একদম কংক্রিট প্রমাণ। তো এই ক্ষেত্রে সোনামের সাজা হওয়া নিয়ার অ্যাবাউট টাইমের ব্যাপার। সোনাম বর্তমানে শিলংয়ে আছে, তাকে তদন্ত চলছে। এই ঘটনাটা অনেক বড়, অনেকগুলো পয়েন্ট আমি ছেটে ছুটে এই 1 ঘন্টার ভিডিওটা বানাচ্ছি। তো অনেক পয়েন্ট হয়তো ছেড়ে যাবো, সেগুলো হয়তো আপনাদের মনে হবে যে এগুলো ইম্পর্টেন্ট ছিল, সেগুলো আপনারা কমেন্টে লিখবেন। তো এই কষ্টটা যদি আপনাদের ভালো লাগে, এতক্ষণ ধরে বকবক করছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ঘটনার কোনো আপডেট যদি আমি পাই, সেটা আমি অবশ্যই হয় ভিডিও করে, নয়তো পোস্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। তো এই রকম ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে, তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।